This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধাননগরের আদর্শপল্লীতে বাবা চুরি ধরা পড়ল এসআইআরে। বিধাননগর বিধানসভার ১১৭ নম্বর পার্টের ভোটার তালিকায় নাম ছিল নিবাস হাজরা। তিনি এখন বেঁচে নেই। অভিযোগ, তার নাম ব্যবহার করে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্টও তৈরি করেছেন সুমন হাজরা নামে এক ব্যক্তি। এসআইআর শুনানিতে ধরা পড়তেই সুমন হাজরা নামে বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের পরিবারের। নিবাস হাজরার বড় ছেলেই তার বাবার পরিচয়পত্র সুমন হাজরাকে ব্যবহার করতে দিয়েছিল, এমনটাই দাবি অভিযুক্ত সুমন হাজরার স্ত্রী। সুমন হাজরা কে হয় আপনার? সুমন হাজরার বাবার নাম কি আপনার? হ্যাঁ, নিবাস হাজরা। আচ্ছা, আপনার স্বামীর নাম নিবাস হাজরা? স্বামীর নাম নিবাস হাজরা। তো উনি বলছেন সুমন হাজরা, বাবার নাম নিবাস হাজরা। স্বামীর নাম নিবাস হাজরা, দুই ছেলে এক মেয়ে। কি নাম? আমার ছেলের নাম হচ্ছে হিমাংশু হাজরা, গৌরঙ্গ হাজরা। তাহলে সুমন হাজরা কে? সুমন হাজরা উনি বলছেন তো সুমন হাজরা আমার ছেলে না, সুমন হাজরা কেউ না। আচ্ছা, ওনার বড় ছেলে কেন আসেননি? বড় ছেলের কাছে বড় ছেলে ডকুমেন্ট দিয়েছে। ওনার বড় ছেলে ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্ট জাল করে সুমন হাজরা বাবা বানিয়েছে তাকে। জাল করে কেন হবে? ওনার তো পেজেন্ট ছিল। কারা পেয়েছেন ছিল? এরকম করে অন্যের মৃত বাবাকে কি বাবা বানানো যায়? না না, মৃত বাবাকে কি করে হয়? মৃত বাবা কি করে হয়? ওনার বাবা যখন বেঁচে ওর ছিল। অরিজিনাল বাবাটা কোথায় তাহলে? ও তার ওর অরিজিনাল বাবা কোথায়? ওর বাবা মা কই? ওর অরিজিনাল বাবা মা কই? ওর অরিজিনাল বাবা মাটা কই? কেন আমি আগে বলতে যাবো? তোমরা কোথায় থাকো? কোথায় তোমাদের অরিজিনাল বাড়ি? কোথায়? আমাদের এখানেই আমরা ভাড়া আছি দীর্ঘ বছর ধরে। দীর্ঘ বছর ধরে বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি আমাদের এখানে। ওনার বড় ছেলে আমার হাজবেন্ড একসঙ্গেই কাজ করতেন। একসঙ্গে কাজ করতেন। হাজবেন্ড ওনার ছেলে মানে সেই সূত্রে পেয়েছেন। সেই সূত্রে পেয়ে সমস্ত কিছু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট তৈরি করেছে। পাসপোর্ট ওনার আগে থেকেই ছিল। তো বাবার নামটা তো সেই পরে বসিয়েছেন। তো বলাবেই বা কেন? সুমন হাজরাকে আমি চিনি না। ও কোথা থেকে কি করে করেছে আমি তো কোনো জানি না। যে থেকে এই নামটা উঠে এসেছে সেই থেকে আমরা জানতে পারলাম। হ্যাঁ, আমরা দু ভাই এক বোন। বড় ভাইয়ের নাম হিমাংশু হাজরা, আমার নাম গৌরঙ্গ হাজরা, বোনের নাম উন্নতি হাজরা। সেও কোথা থেকে পেয়েছে আমরা জানি না। সে ওইদিকে থাকে, ওই সাইডে ওখানে কোথাও ভাড়া থাকে ওখানে। সুমন কেউ হয় না, আমার দুই ছেলে এক মেয়ে। হতে পারে চুরি করেছে, কি করেছে সুমন হাজরাই জানে। সুমনকে ধরেছিলাম, বাড়িতে ডেকেছিলাম। বড় ছেলে গৌরঙ্গ হাজরা বললো, তুই যেটা করছে দেখ, তুই ইয়ে করছিস না, সব তুলে দে, নাম কাটিয়ে দে। বললো ঠিক আছে, আমি নাম কাটিয়ে দেবো। উনি আবার বাইরে গিয়ে তখন আবার ফোন সুইচ অফ করে দিয়ে তারপরে আবার ফোন করছে, তুমি আমার বড়দা, আমার মেয়ের মুখ তাকিয়ে যেটা ভালো বুঝো তুমি করো। রাত জাগার উন্নয়নের জোয়ারে সবকিছুই চুরি হয়ে যাচ্ছে, ভেসে চলে আসছে। এই যিনি মারা গেছেন তার নামটা চুরি করে শুনলাম আমি, সুমন হাজরা নামে যে ছেলেটি আছে তার মৃত ভোটারের নামটাকে বাবা বানিয়ে করেছে। আমরা যখন জানতে পারলাম তাদের কাছে এসেছি আমরা, তারা বললেন যে এটা অন্যায় হচ্ছে বাবা, এটা যেভাবে কাটার দরকার আছে। এটাও শুনলাম তার নামে নাকি ওই পাসপোর্ট, রেশন কার্ড সবই বানিয়ে নিয়েছে ওই বাবার নামে। এটা কি করে সম্ভব হলো? এটা হতে পারে না, এটা আমরা অভিযোগ করছি। যত পর্যন্ত যাবে আমরা এটাকে কাটিয়ে ছাড়বো। এভাবে চলতে পারে না, তো ডুপ্লিকেটই কাজ। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব চলেছিল মনে আছে নিশ্চয়ই। সেই ঘটনায় ডিইওর কাছে রিপোর্ট চাইল কমিশন। দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ডিইওকে বিকেল ৫টার মধ্যে স্পষ্ট করে জানানো নির্দেশ। ১৪ই জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব চলে এবং তার প্রেক্ষিতে রিপোর্ট কি বলা হয়েছে আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। দেখো, যে তাণ্ডব চলেছিল সেখানে মাইক্রো অবজারভার পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন এবং সেই ঘটনায় বিডিও এফআইআর করেছিল কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে। কিন্তু যদিও এই প্রশ্নটা ওঠে যে যখন দেখা যাচ্ছে ফুটেজে মনিরুল ইসলাম বক্তব্য রাখছেন, অশান্তি পাকাচ্ছেন, তাহলে তার বিরুদ্ধে কেন কোনো এফআইআর নয়? এর কোনো সদুত্তর বিডিওর পক্ষ থেকে দেওয়া হয়নি। আজকের ইলেকশন কমিশনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কার কার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট বিকেল ৫টার মধ্যে পাঠাতে বলা হয়েছে। এখানে আলাদা করে মনিরুল ইসলাম নিয়ে কোনো রকম নাম উল্লেখ করা হয়নি। কমিশনের যে নির্দেশ রয়েছে
বিকেল 5টার সময় যখন এই রিপোর্ট আসবে সেখানে তদন্ত করে যদি কমিশন মনে করে তাহলে আলাদা করে ফের নির্দেশ দেওয়া হতে পারে ডিইওকে এই এফআইআর সংক্রান্ত। মঞ্জিরা, নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে। শ্রাবন্তী যেরকমটা জানাচ্ছিল আপনাদেরকে জানিয়ে রাখি, ফারাক্কায় যে বিডিও অফিসার তাণ্ডব, ডিইওর কাছে রিপোর্ট চাইল কমিশন। দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ডিইওকে বিকেল 5টার মধ্যে স্পষ্ট করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 14ই জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব চলে, ভাঙচুর করা হয়, চেয়ার টেবিল নথিও নষ্ট হয়, কিন্তু দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাই জানতে চেয়েছে কমিশন। সেদিন তাণ্ডবের পর, এই ঘটনার পর হুঁশিয়ারির সুরে ঠিক কি বলেছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম সেটাও আপনাদের একটু মনে করাই। হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, যখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 কুস্তির ওর খতিয়ান চাইছে। এই টিচারিটার নির্বাচন, আর আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখেন কি আছে? হ্যাঁ, তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহ না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করে সেটা ঠান্ডা আছে তো। এই মুহূর্তের একটা বড় খবর আপনাদের দিই। মধ্যমগ্রামের রঙের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে, খবর পাচ্ছি আমরা। এই মুহূর্তে ব্রেকিং ছবি দেখাচ্ছি আপনাদের। ভয়াবহ আগুন, বিধ্বংসী আগুন, মধ্যমগ্রামের ঘটনা এটা। মধ্যমগ্রামের রঙের কারখানায় আবারও ভয়াবহ আগুনের খবর পাচ্ছি আমরা। এই মুহূর্তে ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের একটা ইঞ্জিন পৌঁছে গিয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। রঙের কারখানায় বিধ্বংসী আগুন, মধ্যমগ্রামের ঘটনা, ছবি দেখাচ্ছি আপনাদের। 2 বছর আগেও মধ্যমগ্রামের এই রঙের কারখানাতেই আগুন লাগে, আবারও আগুন। দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, 2 বছর আগেও আগুন লেগেছিল, আবারও আগুন লাগলো, কি কারণ এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কি বলছে, কি অবস্থা এখন? দেখো, কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিছুক্ষণ আগে হঠাৎ করে আগুনের ফুলকি এবং তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এখানে যেহেতু রঙের ফ্যাক্টরি, প্রচুর কেমিক্যাল মজুদ থাকে, সেই জায়গা থেকে আগুন লেগে যাওয়ার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু কারণ যে কারণেই হোক না কেন, আগুন যে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে সেটা কিন্তু ছবি দেখলেই বোঝা যাচ্ছে। ভয়ঙ্কর আগুন লেগেছে। দমকলের 2টি ইঞ্জিন ইতিমধ্যে এসে গেছে, আরো কয়েকটি ইঞ্জিন লাগবে বলে স্থানীয় মানুষ বারবার দমকলে ফোন করছে। পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এবং যেভাবে গোটা কারখানাটা পুড়ে যাচ্ছে, এবং সব থেকে যেটা বড় বিষয়, এই ঠিক রঙের কারখানার গায়ে আরো একটি কারখানা রয়েছে, সেটাও কেমিক্যাল ফ্যাক্টরি। সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে যদি কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে তাহলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে, সেটা কিন্তু একদম স্পষ্ট। সেই জন্য সাধারণ মানুষের চেষ্টা, দুদিক দিয়ে জল দেওয়া হচ্ছে এবং এই দুদিক দিয়ে জল দিয়ে আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখন যে অবস্থা, সেই অবস্থাতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা অনেকটা সময় লাগবে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দমকলের দুদিক থেকে 2টি পয়েন্ট করা হয়েছে, 2টি পয়েন্ট করে আগুনে জল দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু আগুনের প্রকৃত কারণ কি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন, কারণ এই রঙের ফ্যাক্টরিতে অনেক মানুষ কাজ করেন, অনেক মানুষ একসঙ্গে কাজ করেন। তাই কাজ করছে। দেখো, 2টো ইঞ্জিন ইতিমধ্যে এসে গেছে, আরও কয়েকটি ইঞ্জিনের রিকুইজিশন আছে, তারা আসছে এবং এসে আগুন নিয়ন্ত্রণে। এই মুহূর্তে আমি সুকান্তকে বলবো একটু দেখাতে। দুদিক থেকে আগুনের জল দেওয়ার সোর্স দুটো জায়গা থেকে তৈরি করা হলো এবং আরও দুদিক থেকে যদি একই রকমভাবে সোর্স দেওয়া যায়, ঠিক যেদিক থেকে সুকান্ত এখন যে ছবিটা দেখাচ্ছে, এই ছবিটাই যদি পেছনে যে বিল্ডিংটা রয়েছে, ওই বিল্ডিংটাও কিন্তু একই রকমভাবে আরেকটি রঙের কারখানা। ফলত ওই আগুন যদি ছড়িয়ে একদম গায়ে আছে, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। পরের গোডাউনটাও কিন্তু একই রকমভাবে জ্বলতে শুরু হয়ে যাবে। কিন্তু সেটা দমকলের কর্মীরা চেষ্টা করছেন যাতে রঙের একটা গোডাউনের আগুন যাতে অন্যটাই ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা তারা করছেন এবং দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। 2টো ইঞ্জিন ইতিমধ্যে এসে গেছে। সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, কারণ এই জায়গাতে প্রচুর মানুষ যারা কাজ করেন এবং লোকাল লোক কাজ করেন, তার মধ্যে এই কারখানার ভেতরে কোনো লোকাল লোক ঢুকে আছে কিনা সেগুলো এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সেই জায়গাটা একটা বিষয়। এখন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনাটাই সবথেকে মুখ্য বিষয়।
বিষয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা, কিন্তু তার সঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক, সেটা হচ্ছে ভেতরে কেউ এই মুহূর্তে ছিল কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সেই জায়গাটা দেখার বিষয় রয়েছে। তুমি জানো এর আগে একাধিকভাবে বারাসাতে, মধ্যমগ্রামে একাধিক কারখানাতে আগুন লেগেছে। এর আগে কালী পুজোর সময় একটা কারখানাতে আগুন লেগে প্রায় 7 জনের মৃত্যু হয়েছিল। সেখানে এই কারখানার রঙের কারখানাতেও কিন্তু আমরা যেটা জানতে পারছি 2 বছর আগে আগুন লেগেছিল। সেই আগুন লাগার পর আবার এই একই রকমভাবে রঙের কারখানায় আগুন লাগলো। এর পেছনে কোনো অভিসন্ধি আছে কিনা সেটাও যেমন খতিয়ে দেখবার বিষয়, সেটা পরবর্তীতে পুলিশ এবং দমকল তদন্ত করবে। কিন্তু এখন প্রাথমিকভাবে যে প্রক্রিয়া, যে প্রচেষ্টা, সেটা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। সেই নিয়ন্ত্রণে আনার কাজটা কিন্তু দমকলের কর্মীরা চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই চাহিদা, দুদিক থেকে যেমন দিয়েছে এবং আরও কয়েক দিক থেকে যাতে আগুনের নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করতে পারেন সেই চেষ্টাটা তারা করে যাচ্ছেন। দীপঙ্কর, তুমি একটা কথা বললে ভেতরে কেউ আটকে আছে কিনা। যখন আগুন লাগে তার মানে ভেতরে কাজ চলছিল। কারখানার মালিক বা কারখানায় যারা কাজ করছেন, যারা বেরিয়ে এসেছেন, এরকম কারোর সাথে কথা হলো? দেখো, এখনো পর্যন্ত কথা বলার পজিশনে এই মুহূর্তে এখানে কেউ নেই। কে মালিক, কারা কর্মচারী, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু পাশের গোডাউনটা দেখো, যেটাতে লাগেনি, এই গোডাউনের ভেতরে প্রচুর মানুষ ছিলেন, কাজ করছিলেন। ঠিক এর পাশে যেটাতে লেগেছে আগুন, সেই আগুন লাগার জায়গাটাতে যেখানে দমকলের কর্মীরা এখন কাজ করছেন, তার ভেতরে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের থাকার কথা, যারা এই কারখানার অন্তত কর্মী, তাদের থাকার কথা। কিন্তু কেউ আছেন কিনা বা আগুন লাগার সাথে সাথে তারা সকলে বেরিয়ে আসতে পেরেছিলেন কিনা, সেইটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আমরা একটু কথা বলার চেষ্টা করতে পারি, এখানে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতে পারি যে কখন লেগেছিল আগুন। এই তো 45 মিনিট আগে লেগেছে। তারপরে জানা নেই আমার, জানা, আমি প্রতিবেশী তো আসলাম। না, ছিল, সব বেরিয়ে এসছে সবাই। হ্যাঁ, বেরিয়ে এসছে। কারো কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, দমকল ঠিক টাইমে এসছে, একটা ইঞ্জিনই এসছে। হ্যাঁ, ওই পাশের কারখানাটা, এর পরের কারখানাটা। বলছি এই তো কিছুক্ষণ আগেই তো আগুন লেগে গিয়েছে। আগেরবারও একবার আগুন লেগেছিল। আর দমকলের গাড়ি প্রচুর এসছে, সবাই সাহায্য করছে যাতে আগুন নিভে যায় তাড়াতাড়ি। কেমিক্যাল মজুদ ছিল, যেভাবে একটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগে যেতে পারে। ভেতরে কি কেউ ছিল? এখন আপাতত কাউকে তো দেখা যাচ্ছে না, থাকলে বেরিয়ে যেত, চারিদিকে গেট আছে। মানে যে সমস্ত কর্মীরা কাজ করে। বেশ দীপঙ্কর, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।